প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন টিভিএন ওয়েলনেস দেখার জন্য। সাথে আছি ডাক্তার সজল আশফাক। দর্শক, আপনারা জানেন যে আমাদের অনুষ্ঠানটি সরাসরি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত হচ্ছে এবং স্বাস্থ্য বিষয়ক এই অনুষ্ঠানের প্রতিটি পর্বে আমরা একটি বিষয় নিয়ে কথা বলি এবং সেই সাথে আমাদের সাথে থাকেন বিশেষজ্ঞ চিকিৎসক। দর্শক, আজকে আমাদের সাথে উপস্থিত আছে নিউ ইয়র্কের প্রথিত যশা কার্ডিওলজিস্ট, ইন্টার্নিস্ট, ডায়াবেটোলজিস্ট এবং মাউন্ট সানাই হাসপাতালের অ্যাসোসিয়েট ক্লিনিক্যাল প্রফেসর ডাক্তার সিএম হাসান। আগে পরিচিত হয়ে নেই আজকের অতিথির সঙ্গে। ডাক্তার সিএম হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ আপনাকে নিমন্ত্রণ জানাবার জন্য। জি, অনেক ধন্যবাদ আপনাকেও যোগ দেওয়ার জন্য। তো দর্শক, আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব এই বিষয়টি নিয়ে আমার মনে হয় না এর আগে আমরা আলোচনা করেছি। সেটা হচ্ছে যে আমাদের অর্থনৈতিক অবস্থা, বিশেষ করে দারিদ্রতা কিভাবে হার্টের বিভিন্ন রোগ সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করে, এই বিষয়টা আমরা মূলত আলোচনা করবো এবং এর সাথে প্রাসঙ্গিক বিষয় যদি আসে সেগুলো আমরা আলোচনা করতে চাই আজকের অতিথির সঙ্গে। তো ডাক্তার সিএম হাসান, প্রথমে যদি বলেন যে মানে আমরা তো জানি যে অর্থনৈতিক অবস্থা যদি দুর্বল থাকে সেক্ষেত্রে তো আসলে আমরা সাদামাটা খাওয়ার দিকে ঝুঁকে যাওয়ার কথা এবং শাকসবজি বেশি খাওয়ার কথা, লতা পাতা। তো সেক্ষেত্রে তো কিভাবে হৃদরোগের আশঙ্কা বা ঝুঁকি কিভাবে বাড়ছে, মানে কিভাবে এটার সাথে এটা সম্পর্কিত? ধন্যবাদ এই প্রশ্নের জন্য। যে আমরা দারিদ্র প্রকৃত একটা দেশ যেভাবে হোক না কেন, আমরা আমাদের অর্থনীতি অতটা শক্তিশালী না এবং আমরা সেই বাংলাদেশ থেকে আসায় এই দেশে প্রবাসী, যেখানে আমাদের নিত্যদিনের খাদ্যের সংকটের জন্য আমাদের অধিকাংশ মানুষেরই কষ্ট করতে হয় খাদ্য জোগাড় করতে, কিছু সংখ্যক মানুষ বাদে। তো তাদের স্বাস্থ্য কেন খারাপ হবে, হৃদরোগে কেন তারা বেশি আক্রান্ত হবে, সেটার উত্তরটা হলো যে প্রথমে ফ্যাক্ট যেটা, সেটা হলো যে আমাদের 50 থেকে 60% এক্সট্রা উন্নত বিশ্বের তুলনায় স্ট্রোক হচ্ছে বা হার্ট অ্যাটাক হচ্ছে, ডায়ালাসিস হচ্ছে, কিডনি ফেলিওর হচ্ছে, কোলেস্টেরলও বাড়ছে, আবার ট্রাইগ্লিসারাইডও বাড়ছে। সবগুলি দেখা যাচ্ছে লিপিড লাইনে সবগুলি আমাদের অনেক বেশি হয়ে আছে। এর মধ্যে কি হৃদরোগের সাথে এই যে সংযোগ, এই সমস্ত ক্লাসিক রিস্ক ফ্যাক্টর, এটা কি দারিদ্র দ্বারা প্রভাবিত হচ্ছে কিনা, সেটা হলো পরিসংখ্যানের মাধ্যমে এই ইনফরমেশনটা পাওয়া। দেখা যাচ্ছে যে 50 থেকে 60% এক্সট্রা এই রোগটা হচ্ছে আমাদের ভিতরে। তো এটার ভিতর গবেষণা করে দেখা যাচ্ছে যে কেন আমরা দারিদ্র্যের মাধ্যমে এই রোগের অধিক মাত্রায় আক্রান্ত হচ্ছে। এর মধ্যে স্ট্রেস আছে, স্ট্রেসের কারণে মানুষ, স্ট্রেস হরমোনগুলি শরীরের ভিতরে আমাদের অনেক পরিমাণে বিরাজমান অবস্থায় আছে। স্টেরয়েড বলেন বা অ্যাড্রেনালিন বলেন, এগুলির ফলে আমাদের শরীরের সুগার লেভেল বাড়ছে। তার ফলশ্রুতিতে ডায়াবেটিস রোগটা আমাদের 60% এক্সট্রা হচ্ছে এবং পরবর্তীতে সেই ডায়াবেটিসের কারণে আমাদের কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইডও বাড়ছে, হাই ব্লাড প্রেশার হচ্ছে, সেই প্রেশারের কারণে কিডনি ড্যামেজ হচ্ছে এবং তখন আমরা ডায়ালাসিসের দিকে ঝুঁকে যাচ্ছি। তো একটা চক্রের মতো আমরা আক্রান্ত হয়ে যাচ্ছি চারিদিক থেকে। দারিদ্র এই চক্রকে অনেক বেশি ত্বরান্বিত করছে। তো আপনি যেটা বলছিলেন যে এই, আমার প্রশ্ন হচ্ছে যে কিভাবে এটা ক্ষতিগ্রস্ত করছে। তা আপনি যেটা বললেন যে হ্যাঁ, টাইপ 2 ডায়াবেটিস, 50% ক্ষেত্রে টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি বাড়ছে এবং সেই টাইপ 2 ডায়াবেটিস প্রকারান্তরে আবার হার্টের রোগ করছে। তো এটা হয় বুঝলাম, কিন্তু প্রশ্ন হচ্ছে যে কিভাবে হচ্ছে, মানে একটা মানুষের অর্থনৈতিক অবস্থা খারাপ, উনি দারিদ্র অবস্থা আসছেন, তো এই দারিদ্রতা কিভাবে এই হার্টের ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে, ডায়াবেটিসের ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে, এর পিছনে কারণটা কি? মানে কারণটা কি সেই একই খাদ্যাভ্যাস, পরিশ্রম না করা, না কিভাবে এটা আসলে পরিসংখ্যানের কথা যে বললেন সেখানে আসলে কি বলা হয়েছে? তো সেক্ষেত্রে উত্তরটা হয়তো এইভাবে দেখা যেতে পারে যে সহজলভ্য খাদ্য যেটা খুব অল্প বয়সে অল্প দামে পাওয়া যাচ্ছে, সেটা বাধ্য হয়ে খেতে বাধ্য হচ্ছে। হয়তো $6 বিরিয়ানি খাচ্ছেন, দিনে হয়তো 2 বার খালেন, তাহলে আপনার এখানে আমরা চর্বিওয়ালা মাংস খেলাম, গরুর মাংস খেলাম, সম্ভব সুস্বাদু খাদ্য এবং অনেক সস্তায় পাওয়া যাচ্ছে, যার ফলে আমাদের অর্থনীতি খারাপ হলেও মোটামুটি ভরা পেটে চললাম আমরা সারাদিন। তো এখানে
উন্নত মানের খাদ্য শাকসবজি কেনার জন্য যে খরচ সেটা হুম আমাদের হুম হুম, আমরা খুব স্বল্প বাজেটে খাদ্যটা আমাদের বুঝতে পেরেছি। সমাধান হয়ে গেল। জি জি, বুঝতে পেরেছি। তার মানে হচ্ছে যে আসলেই তো যারা খাবার বিক্রি করেন বা খাবার পরিবেশন করেন রেস্টুরেন্টে, তাদের একটা উদ্দেশ্যই থাকে যে আহ, স্বল্প মূল্যে কিভাবে মানে উন্নত খাওয়া দেয়া যায়। তো এই উন্নত খাওয়া মানে তো আসলে আহ, সুস্বাদু। অতিরিক্ত চর্বি। হ্যাঁ, অতিরিক্ত চর্বি, রিচ ফুড। এবং সেক্ষেত্রে আপনি ঠিকই বলেছেন যে যে কারণে দেখা যায় যে হয়তো তারা চিকেন ফ্রাই খাচ্ছেন যেটা অনেক তেলে সেটা বার্ন করা, এবং একই সাথে বার্গার খাচ্ছেন সেটা সবগুলিতেই কোলেস্টেরল বেশি, এবং কোনোটাই ডায়াবেটিস এবং হার্টের জন্য মানে ডায়াবেটিস সৃষ্টিতে সাহায্য করছে এবং হার্টের রোগ সৃষ্টিতে সাহায্য করছে এই যে স্বল্প মূল্যের খাবারগুলো তখন তারা নিয়মিতভাবে খেতে থাকেন। এটা একটা কারণ, এবং এ কারণে দেখা যায় যে তারা হয়তো দারিদ্র সীমার নিচে বা দারিদ্রতার একটা অবস্থায় আছেন, পোভার্টির মধ্যে আছেন, কিন্তু তাদের শরীর স্বাস্থ্য দেখলে কিন্তু তখন মনে হবে না যে তার প্রভাব কিন্তু শরীরে পড়ে না, দেখা যাচ্ছে যে মেদবহুল শরীর। সেটাই আসলে এই এই বিষয়টা খুবই মানে আমার মনে হয় যে খুব মানে খুব ভালো একটা পর্যবেক্ষণ এই পরিসংখ্যানে, যে তারা তখন স্বল্প মূল্যের খাবারের দিকে যাচ্ছেন এবং সেই খাবারগুলোতে অতিরিক্ত চর্বি থাকছে যেগুলো কোনোভাবেই বা অতিরিক্ত কার্বোহাইড্রেট থাকছে যেগুলো কোনোভাবেই শরীরের জন্য ভালো না, এবং তার পেট ভরে যাচ্ছে স্বাভাবিকভাবে, সে আর শাকসবজি বা অন্য খাবার ফলমূলের দিকে ঝোঁকার কোনো কারণ নাই, সেদিকে আর তিনি যাচ্ছেন না। অনেক ধন্যবাদ। তো প্রকারান্তরে আপনি যেটা বললেন যে এই গবেষণায় দেখা যাচ্ছে যে হার্ট অ্যাটাক মানে হার্টের ঝুঁকি অনেক বেশি বেড়ে যাচ্ছে, এবং এর সাথে কি আর কোনো বিষয় আছে কিনা, মানে এনভায়রনমেন্টাল যে কার্ডিওভাস্কুলার রিস্কের যে ফ্যাক্টর গুলো সেগুলো এর সাথে কোনোভাবে জড়িত কিনা? কারণ একটা মানুষ যখন দরিদ্র অবস্থায় থাকেন, তার জীবনযাত্রার প্রণালীও তো ততটা আসলে স্বাস্থ্যকর নাও হতে পারে, উনি যে জায়গায় বাস করেন যেভাবে চলেন। যদি সেই দিকটা একটু আলোকপাত করেন, যদি সেগুলো এটার সাথে সংশ্লিষ্ট হয়ে থাকে। জি, এই আপনি যে সমস্ত কম্পোনেন্টের কথা বললেন যে কোলেস্টেরল, হাই ব্লাড প্রেশার, এই ফাঁকে দিয়ে আরেকটা জিনিস বলা উচিত যে ট্রান্স ফ্যাট জি। যেই খাদ্যের উপাদান যেটা অনেক বেশি হ্যাঁ হ্যাঁ। শক্তিশালী আমাদের অ্যাথেরোস্ক্লেরোটিক হার্ট ডিজিজ করার জন্য, অর্থাৎ যেটার মাধ্যমে রক্তনালী বন্ধ হয়, সেটা হুম হুম ট্রান্স ফ্যাটটাকেও কিন্তু আমরা অনেক সময় হিসাবে ধরি না। আমরা ডায়াবেটিস, ব্লাড প্রেশার, সিগারেট এগুলি নিয়ে চিন্তা ভাবনা করি, কিন্তু ট্রান্স ফ্যাট যেটা আপনার ওই একই তেলে বারবার ভাজার কথা আপনি যেটা বললেন, হুম 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 সেখানে হুম। কিন্তু ব্যাপক পরিমাণে ট্রান্স ফ্যাট আপনার সৃষ্টি হচ্ছে, এবং এটা আমরা অনেক সময় কিছুটা অংশ বিশেষ খেয়ে ফ্রিজে রেখে দিই এবং পরবর্তী দিনে আবার গরম করি, তখন হুম এটা হুম হুম। আরো অনেক বেশি সুস্বাদু এবং অনেক বেশি বিষাক্ত খাদ্যে পরিণত হচ্ছে। তো সেই সেই অংশটা আমি সবার দৃষ্টি আকর্ষণ করব। আর আপনি যেটা বললেন যে দারিদ্র্যের কারণে আমাদের স্বাস্থ্যহানি হচ্ছে, এর কারণ হলো যে আমরা সহজে চিকিৎসকের শরণাপন্ন হতে পারছি না। ইদানিং নিউ ইয়র্কের ব্যাকগ্রাউন্ডে যদি বলা হয় তাহলে অনেক অধিকাংশ ওষুধই সহজে কভার করছে না। ওষুধের সাথে আপনার পেমেন্ট, কো পেমেন্ট এই সমস্ত ইনভলভ আছে, যার ফলে মানুষ অনেকটা শর্টকাট করার চেষ্টা করছে, অনেকে বাংলাদেশ থেকে ওষুধ নিয়ে এসে খাচ্ছেন। এই একটা, আরেকটা হলো ডাক্তারের সাথে যাওয়ার যে খরচটা আছে, ডাক্তারের ভিজিট দেওয়া, কোপে দেওয়া এই সমস্ত, এবং পরবর্তীতে যদি কোনো প্রসিডিওর করা লাগে অনেক হুম হুম। ক্ষেত্রেই যারা বিশেষ নিম্নমানের হেলথ ইন্স্যুরেন্সের সাথে জড়িত আছেন, যেমন মেডিকেড বা এই জাতীয় লাইনের, তারা অনেকগুলি প্রসিডিওরই হয়তো অ্যালাউ করছে না, বছরে হয়তো 2 বারের বেশি রক্ত পরীক্ষা করতেও দিচ্ছে না, বা জরুরি ডায়াবেটিস জন্য খুব সহজ একটা টেস্ট হিমোগ্লোবিন A1C, এটাও সব বছরে 2 বারের বেশি বা 3 বারের বেশি দিতে গেলে অনেক দর কষাকষির শিকার হচ্ছে, যেটা একটা অভাবনীয় দৃশ্য। কারণ আমরা আজ থেকে 10 বছর আগে খুব সহজেই রোগীদের চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য আমরা কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন, এনজিওগ্রাম সহজে করে আমরা স্টেন্ট লাগাতে পারতাম। আজকাল হুম হুম। সেখানে আমাদের ওয়েটিং টাইম, যেটা ইউনাইটেড কিংডমের মতো, যুক্তরাজ্যের মতো ওয়েটিং টাইম আজকাল অনেক দীর্ঘায়িত হচ্ছে। অনেক সময় 1 মাস, 1.5 মাস, 2 মাস পরে হয়তো প্রসিডিওরের দিন তারিখ পড়ছে। এর ফলে হৃদরোগের অনেক দ্রুত গতিতে বেড়ে যাচ্ছে আপনার, রোগীরা অনেক সময় হতাশ হচ্ছেন। আর যারা মেডিকেল ফিল্ডের বিশেষজ্ঞ তারাও আস্তে আস্তে নির্জীব হয়ে যাচ্ছেন, যে এখানে যে অর্থনৈতিক সমৃদ্ধি নিয়ে আসতো আগে, বদলে এখন তাদেরকে বার্ন আউট নিয়ে ডিল করতে হচ্ছে,
তাদের অল্প খরচে চিকিৎসা করা, বিভিন্ন কৌশল রপ্ত করতে হচ্ছে। আগে আমরা সর্বশ্রেষ্ঠ ওষুধ ব্যবহার করতে পারতাম, ইন্স্যুরেন্স আমাদেরকে সেই ক্ষেত্রে হাত বেঁধে রেখেছে। আমরা দুইটা ওষুধ একসাথে দিলেই আমাদেরকে ব্যাখ্যা দিতে হয় বা প্রায়র অথরাইজেশন নিতে হয়, এবং অধিকাংশ ক্ষেত্রে প্রায়র অথরাইজেশনের রিজেকশনও চলে আসে। এই ভাবটা এরকম যে যখন ডাক্তার প্রথমবার ওষুধটা লিখলো তখন হয়তো সজ্ঞানে লিখে নাই, পরবর্তীতে তারা প্রায়র অথরাইজেশনের মাধ্যমে বিভিন্ন ব্যাখ্যা ট্যাখ্যা দেওয়ার পরে যখন হয়তো লেখা হলো, হয়তো ওষুধটা 1 বছরের জন্য প্রয়োজন, 1 মাসের জন্য সাপ্লাই পেল ওষুধ, পরবর্তীতে সেই ওষুধের আর দেখা পাওয়া গেল না। তো সেখানে এক ধরনের দারিদ্র সরকার লেভেলেও কিন্তু বিরাজমান। এই মুহূর্তে আমরা অনেক আমাদের দেশ, আমেরিকার মতো দেশ, এখন আমরা কিছুটা দারিদ্রের গন্ধও পাচ্ছি এখানে। তো তো এটা কি আসলে মানে সরকার দরিদ্র হয়ে গেছে, না এটা মানসিকতার দিক থেকে তারা দরিদ্র, তারা চিকিৎসা খরচটা কমিয়ে অন্যদিকে খরচ বাড়াতে চাচ্ছেন? এটা তো আসলে নীতিগত একটা বিষয়, কারণ কয়েক মাস আগেও তো এমন ছিল না। না, কয়েক বছর আগে ছিল না, কয়েক মাস আগে ছিল। হ্যাঁ, তো এটা আচ্ছা অনেক, আচ্ছা, মানে সেটাই মানে জি, হ্যাঁ। এটার উত্তর অনেক বড় লেভেলের উত্তর, আমাদের চিকিৎসক লেভেলে এই উত্তর দেওয়ার ক্ষমতা কারোই নাই। মানে সেটা মানে এটা একটা মানে কাইন্ড অফ পলিটিক্যাল ডিসিশন। জি, তো এক্ষেত্রে আমাদের জনসাধারণকে সচেতনতার মাধ্যমে রোগটাকে ডজ করার জন্য, রোগটাকে অ্যাভয়েড করার জন্য প্রিভেন্টিভ মেডিসিনের দিকে অনেকটা ঝুঁকে পড়া উচিত। হুম হুম। এবং জ্ঞান অর্জন, স্বাস্থ্য বিষয়ক জ্ঞান অর্জন আমাদের জন্য মহা জরুরি। আমাদের আহ, বাংলাদেশের প্রেক্ষিতে বলেন বা ইভেন আমেরিকাতেও স্বাস্থ্য বিষয়ক শিক্ষা বা জ্ঞান কিন্তু সাংঘাতিক ভাবে লিমিটেড অবস্থায় আছে। তা আমরা বাংলাদেশের লোক যারা বাংলায় কিছু স্বাস্থ্য বিষয়ক ম্যাগাজিন বা লেখাপড়া দেখি, সেখানেও খুব একটা উচ্চ মান লক্ষ্য করা যায় না। তা আমি এ ব্যাপারে হয়তো সরকারকে বলবো আমাদের দেশের প্রেক্ষিতে যে হুম স্বাস্থ্য হুম। শিক্ষাটা আর একটু উন্নত মানের শিক্ষা যাতে দেওয়া যেতে পারে, যাতে করে আমরা জি বিদেশে স্বদেশে দুই জায়গাতেই স্বাস্থ্যবান জাতি হিসাবে পৃথিবীতে আমরা বসবাস করতে পারি। জি, অনেক ধন্যবাদ ডক্টর সিএম হাসান। ডক্টর সিএম হাসান, আপনি যে প্রশ্নটার অবতারণা করলেন যে এখন চিকিৎসা, যে চিকিৎসাটার দরকার সেটা আপনারা দিতে চাইলেও দিতে পারছেন না, রুগী চেয়েও পাচ্ছেন না, এই যে একটা অবস্থা, এটা তো রোগীর জন্য একটা বাড়তি মানসিক চাপ সৃষ্টি করছে, তা নয় কি? এবং এটা তো একটা আছে, তার মধ্যে ধরেন একটা মানুষ দরিদ্র, সেটা তো একটা আলাদা, সেটাও তো একটা মানসিক চাপ। তো একটা মানসিক চাপ তো ওনার আছেন, তারপরে চিকিৎসা পাবেন কিনা, একটা সময় ছিল যে এদের জন্য মানে মেডিকেট ছিল, তারা যারা দরিদ্র তারা মোটামুটি চিকিৎসাটা প্রায় পুরোটাই পেত, একটা সময় ছিল, যেটা আপনি বললেন যে কয়েক বছর আগেও ছিল। এবং এতে তো দেখা যাচ্ছে যে তার মধ্যে একটা বাড়তি মানসিক চাপ, মেন্টাল হেলথের অবস্থা, স্ট্রেসের মধ্যে পড়ে যাচ্ছেন, এবং এই যে চিকিৎসার মধ্যে যে ডিসক্রিমিনেশন হচ্ছে, উনি বুঝতে পারছেন যে উনি চিকিৎসা পাচ্ছেন না। তো এগুলো আসলে কিভাবে তার স্বাস্থ্যকে প্রভাবিত করছে? জি, এক্ষেত্রে আমরা যারা আমি রোগীদের পক্ষ থেকে যে জিনিসটা আমরা অনেক সময় দেখি যে বর্তমানে নিউ ইয়র্ক এবং আমি জানি না অন্যান্য স্টেটে ওই পরিমাণে আছে কিনা, হুম যেখানে আপনার হোম কেয়ার নামে একটা সিস্টেম চালু হয়েছে, যেখানে পরিবারের সদস্যরা অসুস্থ রোগীদের চিকিৎসার পরবর্তী যেই সেবা প্রয়োজন সেটা দিয়ে থাকেন। তো এই ক্ষেত্রে অনেক সময় হোম কেয়ারের যারা দাঁড়ি, তারা চিকিৎসা থেকে বঞ্চিত হন, যেহেতু একটা মাথাপিছু লিমিটেড পরিমাণ অর্থ বরাদ্দ করা হয় সরকার থেকে বা নিউ ইয়র্ক স্টেট থেকে। হুম হুম। এই বরাদ্দ কিন্তু অর্থের একটা সিংহভাগ হোম কেয়ারে যারা অংশগ্রহণ করছেন, বাড়ির পরিবারের সদস্য, সেটা তাদের কাছে চলে যায়। যার ফলে যে লিমিটেড যে টাকাটা রয়েছে ওষুধ কেনার ব্যাপারে বা ইভেন বুকের এক্সরে করার ব্যাপারে, সেই হুম টাকাটা হুম। দেওয়ার সময় যে সমস্ত ইন্স্যুরেন্স কোম্পানি যারা মেডিকেটের টাকা ম্যানেজ করেন, যেমন হেলথ ফার্স্ট বা মেট্রো প্লাস বা এই জাতীয় বড় বড় প্রতিষ্ঠান, তারা হুম নিজেদের অর্থনৈতিক সমৃদ্ধির কথা ভেবে এগুলিকে যতটুকু সম্ভব লিমিট করার চেষ্টা করেন। যার ফলে আমরা মহামূল্যবান, মহাপ্রয়োজনীয়, মূল্যবান না, মহাপ্রয়োজনীয় আমরা ইনজেকশন হয়তো দিতে পারি না। ডায়াবেটিসের জন্য যে উন্নত ইনজেকশন আবিষ্কার হয়েছে, ওজেম্পিক এবং এই জাতীয় ওষুধ, সেগুলি আমরা সহজে পাই না। সহজে পাই না বলতে বোঝায় যে আমরা শতকরা হয়তো 5 ভাগ রোগীর ক্ষেত্রে এই ওষুধটা আমরা ব্যবহার করতে পারি, যেহেতু এগুলির অগ্নি মূল্য, এগুলি 1,000 টাকা আপনি হয়তো ক্যাশ ডলারে কিনলে মাসিক খরচ,
যেটা কারোই দেওয়ার ক্ষমতা নাই, অধিকাংশ লোকেরই কারোর ক্ষমতা নাই। তো সেই ক্ষেত্রে আমরা ওই হোম কেয়ারের টাকা যখন আপনার রোগীর পরিবারের কাছে চলে যায়, তখন তারা ওই ওই সমস্ত উন্নত ওষুধের থেকে আর উপকার পাবেন না তারা, কারণ যেহেতু ইন্স্যুরেন্স এটা কভার করছে। এটা কভার না করতে করতে ইন্স্যুরেন্স এক পর্যায়ে তারা কমফোর্টেবল হয়ে গিয়েছে, এবং তারা এখন যারা মোটামুটি মধ্যমানের ইন্স্যুরেন্স রয়েছে তারাও কিন্তু এই ধরনের চিকিৎসা সহজে পাচ্ছেন না। তো এটা একটা মানে আমরা এখন দ্বিতীয় শ্রেণীর চিকিৎসাতে আমরা এখন আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাচ্ছি। পৃথিবীর সেরা দেশ নিউ ইয়র্কে থাকার পর, আমেরিকাতে থাকার পরে আমাদের চিকিৎসাটা ঠিক পৃথিবীর সেরা আর এখন আর আগের মতো নাই। না, খুবই দুঃখজনক এবং আপনি যে এইভাবে বললেন এবং তাতে আমার মনে হয় যে চিকিৎসক হিসেবে আপনি যেমন হতাশাগ্রস্ত, কারণ আপনি প্রয়োজনীয় চিকিৎসাটা দিতে পারছেন না, একটা সামান্য ওষুধ দিতে পারছেন না যেটা দরকারি ওষুধ তার জন্য, যেটা একসময় দিতে পারতেন, এমন না যে এটা আজকে আপনি নতুন করে চাচ্ছেন। এবং একই সাথে রুগী হিসাবে তো স্বাভাবিকভাবেই রুগী যখন এটা বুঝতে পারবেন যে তিনি যথাযথ চিকিৎসাটা পাচ্ছেন না, তিনি তো স্বাভাবিকভাবেই আরো বেশি মানসিকভাবে ভেঙে পড়বেন। তো এই যখন অবস্থা, ফাঁকে আপনি একটা কথা বলছিলেন যে অনেকে বাংলাদেশ থেকে ওষুধ নিয়ে আসছেন। তো সেটা কি মানে মোটামুটি ভাবে এই যে যে অবস্থাটা চলছে তার মধ্যে কেউ যদি বাংলাদেশ থেকে উনি যদি জানেন যে এই ওষুধটা আমার দরকার, এই ডোজে দরকার, সেটা যদি বাংলাদেশ থেকে নিয়ে আসেন, সেক্ষেত্রে কি অন্তত এই যে মানে আপৎকালীন অবস্থা, বা জানি না এটাই আপৎকালীন অবস্থা না এটাই চলতে থাকবে, আপনি যেটা বলছেন যে আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছি দ্বিতীয় মানের চিকিৎসায়, সেক্ষেত্রে কি এভাবে বাংলাদেশ থেকে ওষুধ এনে সম্ভব চিকিৎসা করা, মানে চালানো? আপনার এই মানে কৌশলটা কতটুকু রোগী হিসাবে রোগীরা কাজে লাগাতে পারবেন আপনি কি মনে করেন? এক্ষেত্রে যখন কোনো কিছু থাকবে না তখন বাধ্য হয়ে কোনো না কোনো একটা রাস্তা আমাদের বের করতে হয়। সেটাই। এটাকে আমি একমাত্র দেখছি। আর বাংলাদেশ আমাদের চিকিৎসার ওষুধ প্রোডাকশনের ক্ষেত্রে বেশ খানিকটা উন্নতি করেছে তারা। হুম, আহ, হুম। এক পর্যায়ে কিছু কিছু ওষুধ আমি শুনেছি যে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে আমদানিও হয়ে থাকে। তা হয়তো এই ধরনের যোগাযোগ প্রাইভেট সেক্টরে হতে পারে সরকারের সাথে, যেহেতু আমাদের দেশের উপর চাপ রয়েছে এই দেশে বাণিজ্য বাড়াবার জন্য, দেশের সাথে বাণিজ্য বাড়াবার জন্য। সেটা হয়তো অনেক বড় লেভেলের যারা মানুষ হুম, দেশে হুম। নীতি নির্ধারক, আমাদের দেশে নীতি নির্ধারক, তাদের ভিতরে আলোচনার মাধ্যমে সেটা হতে পারে। ব্যক্তি বিশেষের ক্ষেত্রে এটা বলা উচিত যে ঘাতক ব্যাধি নিয়েই কিন্তু আমরা ডিল করছি, আমরা সর্দি কাশি সেটাই। ডিল করছি না। এটা এমন একটা রোগ নিয়ে আমরা আলোচনা করছি যেখানে মানুষের মৃত্যুর সবচেয়ে কমন কারণ হিসাবে হৃদরোগ আছে। হুম, হুম। এই রোগটাকে নিয়ে আমরা হেসে খেলে চিকিৎসা করলে বা নিম্ন মানের দ্বিতীয় মানের চিকিৎসা করলে আমাদের মৃত্যু কিন্তু জীবন একটাই। তো সেদিকে খেয়াল রাখতে হবে। আর আমি হোম কেয়ারকে কখনোই ডিসকারেজ করি না, কারণ এটা এই কেয়ার, কিন্তু সেখানে যেহেতু অর্থনীতিটা বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি তাদের ওষুধের অ্যাক্সেসটা লিমিট করে দিচ্ছে, তাই হুম, এই হুম। ব্যাপারে হোম কেয়ার যেই এইচএমও দিচ্ছে সেরকম কতগুলি এইচএমওই হোম কেয়ার প্রোভাইড করে থাকে। তো সেগুলির সাথে আপনার রোগীদের উচিত তাদের পরিবারের যারা সদস্য যারা ইংরেজিতে কথা বলতে সক্ষম তারা ঠিক বুঝে নেয় যেন আমাদের হেলথ কেয়ারটা কি পরিমাণে ব্যাহত হবে, যে উন্নত মানের ওষুধ কি পরিমাণে ব্যাহত হবে, তাহলে ওই পরিমাণে আপনার লিমিটেশন করে রাখা যায় কিনা। আচ্ছা, কারণ আচ্ছা। মাথা পিছু বরাদ্দ কিন্তু মোটামুটি একই রকমই থাকে হুম, হুম। মানুষের জন্য। মানে আমি যেটা বুঝতে চাচ্ছি যে আপনি যেটা বলতে চাচ্ছেন যে হোম কেয়ারের যে বাজেট, মানে কেউ যদি হোম কেয়ারের বাজেটটা বেশি ব্যবহার করে ফেলে সেক্ষেত্রে তার চিকিৎসার বাজেটটা কমে যাবে। জি জি, সেটাই মানে তার মানে সেটা জিনিসটা বুঝতে হবে যে আমি হোম কেয়ারের বাজেট কতটা নিব। আমি যদি হোম কেয়ারের বাজেটটা বেশি বেশি নিয়ে ফেলি তাহলে আমার চিকিৎসার খরচটা আসলে আমি সেভাবে পাবো না, চিকিৎসার বাজেটটা কমে যাবে, কারণ টোটাল বাজেট সেম, তো জি। একই থাকবে। তো সেক্ষেত্রে আমি বুঝলাম, যেটা দর্শকদের উদ্দেশ্যে বলি যে সেক্ষেত্রে হোম কেয়ারের বাজেটটাকে আহ, সীমিত করে, সেটা যেহেতু আমাদের হাতে, আমরা যদি সেই হিসাবে তাদের সাথে আলোচনা করে সীমিত করে কিছু খরচ বাঁচাই, সেই খরচটা আমি চিকিৎসা ক্ষেত্রে খরচ করতে পারবো, সেই জি। অংশটা। এটা অনেক অ্যাবস্ট্রাক্ট কথা, কিন্তু হুম। এটার বাস্তবায়নটা অনেক আহ, সেটাই। মানে জ্ঞানগর্ভ আলোচনা হতে পারে। কিন্তু হ্যাঁ, সেটাও কথা। আস্তে আস্তে ইন্স্যুরেন্সরা অভ্যস্ত হয়ে গিয়েছে চিকিৎসার জন্য ওষুধপত্র না দিয়ে দিয়ে।
এখন এক পর্যায়ে এখন হয়তো প্রাথমিক চিকিৎসা লেভেলের চিকিৎসাই এদেশে পাওয়া যাবে এবং উন্নত চিকিৎসার জন্য হয়তো আমাদের পিছনে বাংলাদেশে যেতে হবে। বাংলাদেশে যেতে হতে পারে কেন মানে সেটা আসলে মনে হয় না খুব অবিশ্বাস্য কিছু হবে। কারণ আহ, দামের তফাৎ হ্যাঁ হ্যাঁ কিন্তু অনেক পরিমাণ। অনেক পরিমাণ সেখানে প্লেন ফেয়ার দিয়ে অবস্থান করেও মনে হয় টাকা থাকবে। কমন একটা ট্যাবলেটের দাম আপনার $600 ইউএসএ তে, ঠিক একই একই ওষুধ বাংলাদেশ থেকে $15 পাওয়া যায় মাসিক খরচ আমি বলছি। হ্যাঁ হ্যাঁ যেহেতু $600 সেহেতু আর ইন্স্যুরেন্স কভার করছে না, যেহেতু রোগী হোম কেয়ারের মাধ্যমে টাকা নিয়ে ফেলেছেন। হুম তো হুম সেক্ষেত্রে ওই ওষুধটাকে তখন আর তারা অ্যাপ্রুভ করছে না, বলছে যে করছেন না। চলুন। তো সেক্ষেত্রে আপনার যদি দুটাই আপনি পেতে চান, হোম কেয়ারও চান আর সেরা চিকিৎসা, তাহলে হয়তো আমাদের মানে বহির্বিশ্বের শরণাপন্ন হওয়া ছাড়া কোনো রাস্তা দেখি না আমি। আহ, এবং সেক্ষেত্রে আশেপাশের দেশ যদি মনে হয় যে আমি জানি না যে দক্ষিণ আমেরিকার কোনো দেশে ভালো চিকিৎসা আছে কিনা। না আমার মনে হয় না আছে। আমার অনুযায়ী যাদের হ্যাঁ ওষুধ সেক্ষেত্রে এবং কোয়ালিটি অনেক অনেক সেক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের দেশ নিজের দেশই ভালো। সেটাই। তো আপনি আরেকটা কথা বলছিলেন যে এই যে অবস্থা চলছে, তো উচ্চ রক্তচাপ সাথে যদি ডায়ালিসিসের চিকিৎসা লাগে, সেক্ষেত্রে কিভাবে প্রভাব ফেলছে? উচ্চ রক্তচাপের ওষুধ মোটামুটি এদেশে এখনো পর্যন্ত সহজেই অ্যাপ্রুভ হয়ে আসতেছে। আর ডায়ালিসিসের ব্যাপারে সবাই ডায়ালিসিসও পাচ্ছেন। তবে আহ, এই ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই আসলে। ডায়ালিসিস এবং উচ্চ রক্তচাপ আচ্ছা আচ্ছা। এটার চিকিৎসা মোটামুটি ভালোই আছে, শুধু আপনার ডায়াবেটিসের চিকিৎসাটাতেই একটু ব্যাহত হচ্ছে এই ধরনের হুম 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 ফিনান্সিয়াল রেস্ট্রিকশনের কারণে। আর যাদের ধরেন হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, হুম তারা হুম তাদের দীর্ঘ সময় ওয়েট করার ফলে অনেকের ক্ষেত্রে হার্টের হয়তো পাম্পিংটা একটু কমে আসতেছে। যদিও উন্নত ওষুধের মাধ্যমে সেই পাম্পিং কে আপনি নর্মাল 60% সেটা কমে যখন আপনার 40-এ চলে আসছে, হুম হুম ট্যানিংকার চিকিৎসার মাধ্যমে সেগুলিকে আবার 60-তে নেওয়ার কিছুটা সাফল্য দেখা যাচ্ছে। তো যখন হুম আপনার হুম সবচেয়ে সেরা ওষুধ যখন আপনার অ্যাপ্রুভ হচ্ছে না, তখন এইটা হয়তো সম্ভব নাও হতে পারে। হয়তো 40 থেকে 50-এ আসলো, 60 আর হলো না। কারণ হুম হুম আপনার হুম হায়াত বা জীবিত থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি হয় যখন হুম হার্ট হুম হুম পাম্প করে 60%-এ। যখন এটা সেটাই। চলে যায়, তখন আমাদের কিন্তু বেঁচে থাকার সম্ভাবনা পরিসংখ্যানগত ভাবেই কমে আসে। জি। অনেক ধন্যবাদ ডাক্তার সেলিম হাসান। আমার মনে হয় যে আমরা যে আলোচনাটা করছি এটা খুবই বাস্তবসম্মত একটি আলোচনা। যদিও চিকিৎসার বাইরে চিকিৎসা ব্যবস্থা নিয়ে অনেক কথা আসছে, কিন্তু চিকিৎসার সাথে তো চিকিৎসা ব্যবস্থা ওতপ্রোতভাবে জড়িত। কাজেই সেটা নিয়ে তো কথা বলতেই হবে এবং মানুষের জানা উচিত। আমাদের দর্শক যারা দেখছেন তারা নিশ্চয়ই এই বিষয়টা অনুধাবন করবেন। শুরুতে একটা কথা বলছিলেন মাঝপথে, যেটা যে মানে খাবারের কোয়ালিটি এবং আহ, মানে যদি অর্থনৈতিক অবস্থা খারাপ থাকে সেক্ষেত্রে আমরা যে খাবারটা খাই সেটা শরীরে অনেক ক্ষতি করছে। এবং আপনার কি মনে হয় যে এই যে আমরা দেখি যে মানে যাদের ইকোনমিক অবস্থা ভালো না তাদের মধ্যে যে কোলেস্টেরলের লেভেল অনেক হাই, সেটার পিছনে কি এটাই কারণ? এটার পিছনে আপনার হেলথ অ্যাক্সেসটা অনেক বড় একটা কারণ, যে তারা ডাক্তার কাছে যেতে পারছেন না। আর গেলেও সেখানে যে ওষুধ দেওয়া হচ্ছে সেই ওষুধটা তারা খাচ্ছেন না। তাদের মানসিক আহ, পরিবেশ ভালো নাই, তারা দুশ্চিন্তায় আছেন, বিভিন্ন রকম সংকটে তারা থাকেন। অর্থনৈতিক সংকটের কারণে অন্যান্য সেকেন্ডারি সংকট চলে আসে, দাম্পত্য কলহ আসে, পরিবারের ছেলেপেলেরা কন্ট্রোলের বাইরে থাকে। তো এগুলি সবগুলি মেলায় তখন তাদের আর নিজেদের ওই ওষুধ ঠিক মতো কিনা বা হুম হুম সেইখানে আপনার যে রিফিল নেওয়ার যে প্রয়োজন আছে, অধিকাংশ ক্ষেত্রেই এই চিকিৎসাগুলি কিন্তু আজীবনের জন্য চিকিৎসা। এটা স্বল্পস্থায়ী কোনো চিকিৎসা না। আপনাকে জীবনের প্রতিটা দিন, যে বেঁচে থাকার প্রতিটা দিন আপনাকে এই ওষুধ খেতে হবে। তো এগুলির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা পাই রোগী আমাদের আসে 3 বছর পরে, 12 বছর পরে, 10 বছর পরে আসে। হয়তো ওষুধ বন্ধ করেছে, হয়তো মনে করছে যে ওষুধ বন্ধ, কোন রকম উপসর্গ নাই, রোগ হয়তো ঠিক হয়ে গিয়েছে নিজে নিজে। কখনোই রোগ নিজে নিজে ঠিক হয় না। সময়ের পরিক্রমায় রোগ সর্বদাই খারাপের দিকে আগায়। এটা হুম হুম চাইলেও আগাবে, না চাইলেও আগাবে। তো সেক্ষেত্রে আপনার রক্ত পরীক্ষার মাধ্যমে এবং ওষুধ খাওয়ার মাধ্যমে এটাকে আপনার একটা সীমিত
মানে চিকিৎসার মাধ্যমে রাখাটা অনেক ভালো। নইলে আমরা প্রায় আমরা বাইপাসের রোগী পাই। বাইপাস হলো একটা ব্যাপক অরাজকতা এবং চিকিৎসাহীনতার একটা ফসল হলো বাইপাসের প্রয়োজনীয়তা। একটা মানুষের কখনো 3টে রক্তনালী একত্রে বন্ধ হয় না। যদি হয় তাহলে তার মৃত্যু হবে সেই মুহূর্তে। সুতরাং জি। একটা একটা করে রক্তনালী যখন বন্ধ হয়, ১ নম্বর, ২ নম্বর, ৩ নম্বর যখন বন্ধ হয়, মধ্যখানে আপনার কমপক্ষে ১.৫-২ বছর থেকে ৩-৪ বছরের গ্যাপ থাকে। তো এই গ্যাপের মধ্যে যখন চিকিৎসা করা হয় না, তখন আপনার ২ নম্বর আর্টারি, ৩ নম্বর বন্ধ হয়ে যায়। যদি একটা বন্ধ হওয়ার সময় ধরা যেত, তাহলে কিন্তু আপনি স্টেন্ট বা রিং লাগানোর মাধ্যমে আপনি ওইটাকে ঠিক করলেন এবং বাকি ২ টার সম্বন্ধে ইনফরমেশন পাওয়া গেল যে বাকি ২ টার কি অবস্থানে আছে। এবং একটা বাইপাস সার্জারির ফলে একটা মানুষের কিন্তু জীবনী শক্তি নষ্ট হয়ে যায়। যদিও সে পরবর্তীতে একটা অকেজো মানুষ হিসাবে দীর্ঘজীবী হয়, এটা কিন্তু সমাজের উপর একটা বার্ডেন। এটাই আমাদের দারিদ্রতার কারণ হতে পারে। বাইপাসের রোগী কিন্তু সহজে কাজ করে খেতে পারে না। তারা পরিবারের যে উপার্জনক্ষম যারা মানুষ আরেকজন আছে, তার উপরে কিন্তু একটা বোঝা হিসাবে থাকেন। সেটা তারাও কিন্তু বুঝতে পারেন যে আপনি আরেকটা মানুষের টাকা খাচ্ছেন বা জি। তার বাসায় রয়ে গিয়েছেন, ছেলে হোক জামাই হোক, আপনার কিন্তু এক ধরনের আপনার দ্বিধা মনের মধ্যে থাকবেই। সেটাতে আপনার কিন্তু মানসিক স্বাস্থ্য নষ্ট হবে। আপনি অ্যাংজাইটি, ডিপ্রেশন, লজ্জাবোধের মধ্যে থাকবেন। তো সেই ক্ষেত্রে মুক্তির উপায় কিন্তু যে আগাম প্রিভেন্টিভ কেয়ার করে, যাতে করে প্রতিরোধ আপনি রোগের বিরুদ্ধে করে ফেললেন কিছুটা ব্যায়ামের মাধ্যমে, কিছুটা আপনার স্বাস্থ্য সচেতনতার মাধ্যমে এবং স্বাস্থ্য বিষয়ক চিন্তা ভাবনা লেখাপড়া কিছুটা বাড়িয়ে দিয়ে আপনি হয়তো সুস্বাস্থ্য ধরে রাখতে পারেন, যাতে করে আপনি অন্যের উপরে নির্ভরশীল হয়ে না পড়েন। এবং সর্বশেষ নির্ভরশীলতা আমি যেটা একটু বলে নেই, সেটা হলো অবশ্যই। সেটা হলো যে আপনার নার্সিং হোমে যাত্রা। এটা আমাদের জন্য খুব একটা মর্মান্তিক অভিজ্ঞতা। বিশেষ করে বাঙালিরা আমরা সাংঘাতিক ভাবে পরিবার কেন্দ্রিক, আমরা একজন আরেকজনের সাথে কাছাকাছি সংস্পর্শে থাকতে চাই এবং নার্সিং হোমে যাওয়া মানে কিন্তু সেই মানুষ পরবর্তী যখন রিটার্ন হয়, তখন কিন্তু মৃত্যু হিসাবেই রিটার্ন হয়। তারা দেশে চলে যান বা যেভাবে রিটার্ন হয়, ঘরে ফেরার আশাটা অনেক কম হয়। জি, অনেক ধন্যবাদ। আসলে আপনি যেভাবে আপনি দেখছেন, আপনার পর্যবেক্ষণ আমাদের কমিউনিটি নিয়ে, এটা অবশ্যই সাধুবাদযোগ্য। এবং এই ধরনের দৃষ্টিভঙ্গি থাকার কারণে আপনি অনেক জিনিস সহজেই উপলব্ধি করতে পারছেন, সমস্যাগুলো বুঝতে পারছেন, অন্তর্নিহিত সমস্যাগুলো আপনি ধরতে পারছেন। আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তার সিএম হাসান। তো আপনার কথা থেকে যেটা বুঝলাম যে একটা সময় হয়তো অনেক রোগীরা তাদের অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ার জন্য চিকিৎসকের কাছে যেতেন না। আবার দেখা যাচ্ছে যে তাদের যে রোগবালাই হচ্ছে বা হঠাৎ করে মানে হার্টের সমস্যার কারণে হয়তো বাইপাস সার্জারি করতে হলো, সেটা তাকে কিন্তু এক ধরনের পঙ্গুত্বের দিকে ঠেলে দিচ্ছে রোগের কারণে, এবং সেটা তার অর্থনৈতিক অবস্থাকে খারাপ করে দিচ্ছে। কাজে নানা রকম সমস্যা কিন্তু আছে, এবং সেই সাথে এখন যোগ হয়েছে অপ্রতুল চিকিৎসা সুবিধা। এবং সব মিলিয়ে এখন তো আমি মনে হচ্ছে যে অবস্থাটা এমন যে আহ, ডাঙায় বাঘ জলে কুমির। এই অবস্থায় আপনি যেটা বলছেন যে চিকিৎসা সম্পর্কে সচেতন হওয়া, রোগ সম্পর্কে সচেতন হওয়া, আপনি অনেকগুলি বলেছেন, এর আগেও আপনি সবসময় বলেন এই কথাগুলো যে কিভাবে আহ চিকিৎসার উপরে নির্ভরশীলতা কমানো যায়, সুস্থ থাকা যায় কিভাবে। তো এই অবস্থায় আপনি কিছুটা বলেছেন, আসলে কি চিকিৎসা বিষয়ক জ্ঞান এ সম্পর্কিত সঠিক তথ্য একজন মানুষ যদি নিতে পারেন, বুঝতে পারেন, সেটাকে ব্যবহার করতে পারেন, তাহলে সত্যি সত্যি কি তার অবস্থা কিছুটা ভালো হবে? কারণ দীর্ঘদিন ধরে তো একটা সমস্যার মধ্যে নিয়ে আছেন, তার অলরেডি কিছু সমস্যা আছে, কোলেস্টেরল অলরেডি বেশি, উচ্চ রক্তচাপ হয়ে গেছে, বা কিডনির একটা সমস্যা আছে, বা একটা স্ট্রোক হয়েছে, বা একটা হার্ট অ্যাটাক হয়ে গেছে। তো এই অবস্থায় যদি উনি ফিরে আসেন, এই আপনি যেটা বললেন যে সুস্থ স্বাভাবিক জীবন যাপনের জন্য যে আহ, আহ, জীবন প্রণালী যেটাকে আমাদের অ্যাডাপ্ট করতে হবে, সেটা যদি আমরা করি, তাহলে কি ফিরে আসা কতটুকু সম্ভব? আর দ্বিতীয়ত আপনি যদি আবারও একটু ধরে ধরে বলেন যে ডায়াবেটিস, হাইপারটেনশন বা হার্ট অ্যাটাক প্রতিরোধে আসলে ওভারঅল আমাদের কি করা উচিত, এই বর্তমান প্রেক্ষাপটে আমাদের কোন জিনিসটার প্রতি বেশি জোর দেওয়া উচিত আমাদের জীবনযাত্রার ক্ষেত্রে? আপনি যে সবসময় বলেন খাবার দাবার, ব্যায়াম ইত্যাদি বিষয়গুলো যদি একটু আলোচনা করেন বিস্তারিত। জি, তো এখানে একটা অসহায় মানুষের কথা আপনি তুলে ধরলেন, যার কয়েকটা হার্ট অ্যাটাক হয়ে গিয়েছে, স্ট্রোক হয়েছে এবং
সে পরনির্ভরশীল অবস্থায় আছে এবং যার মানসিক স্বাস্থ্য অতটা ভালো না, যেহেতু উনি আরেকজনের উপর নির্ভরশীল হয়ে আছেন, হয়তো আজীবন একটা স্বাতন্ত্র নিয়ে উনি চলেছেন, এখন উনি একটা মানে ফাঁদে পড়ে যাওয়ার মতো অবস্থায় রয়েছেন। হুম মানুষটার কি কোনো রেস্কিউ হওয়ার কোনো উপায় আছে কিনা? অবশ্যই উপায় আছে। জ্ঞানী শক্তি আপনার সেই মানুষের যদি ইচ্ছা থাকে, উনি হয়তো কম্পিউটারের মাধ্যমে বা আজকাল বাংলাতেও অজস্র জিনিস যা ছাপানো হুম হয় এবং ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করা এখন আর কোনো কোনো খুব ব্যাপার না আসলে। কোনো ব্যাপার না। ইচ্ছা করলে জানার মাধ্যমে চিকিৎসাটা অনেক বেটার হতে পারে। আর যেটা করার জিনিস সেটা হলো যে ব্যায়ামের মাধ্যমে স্বাস্থ্য পুনরুদ্ধার করা আহ, অনেকভাবেই সম্ভব এবং এই একটা জিনিস আমাদের জাতীয় ভাবে অবহেলিত অবস্থায় আছে। ব্যায়ামের সেটাই। কনসেপ্ট বলে কিছু নাই। আমাদের বাঙালি পরিচালিত কোনো জিম প্রতিষ্ঠান আমি আছে বলে আমি জানি না। যে আমরা জানি অনেক কিছু আছে, গ্রোসারি আছে, রেস্টুরেন্ট আছে, বাঙালি প্রতিষ্ঠান, হুম হুম কিন্তু আমি কখনো জিম ছিল না, জিম দেখি নাই। এবং আমি একটা জিম বানিয়েছিলাম, সেটাতে আমি কখনো কাউকে আসতে দেখি নাই, তারপরে সেটা আমাকে বন্ধ করতে হয়েছে। তো এটা হলো আমাদের এক্সপিরিয়েন্স ব্যায়ামের প্রতি আমাদের যে আগ্রহ। কিন্তু ব্যায়ামের মাধ্যমে আমি যেহেতু ব্যায়ামও বিশেষজ্ঞ আলাদা ভাবে, সেখানে বলা হয় যে আপনি 30 বছর পর্যন্ত পিছন দিকে হাঁটতে পারেন আপনার বয়সে, এবং যারা সুস্থ এবং যারা অসুস্থ দুইভাবেই আপনি 30 বছর পিছনে হাঁটতে পারেন। তো এই ব্যাপারে আমি সবার দৃষ্টি আকর্ষণ করবো, হয়তো প্রতি প্রোগ্রামে আমরা একটু একটু করে বলে থাকি। আর জি যেই ক্লাসিক যে রিস্ক ফ্যাক্টর গুলি রয়ে গিয়েছে যে আমাদের স্বাস্থ্যের কেন অবনতি হবে, আমরা কেন 55 থেকে 65 বছর বয়সে একটা পঙ্গু মানুষে পরিণত হব, সেটা কিভাবে ঠেকানো যেত, কেন ঠেকানো গেল না, এই বিশ্লেষণটা করতে গেলে দেখা যায় যে আমরা ডায়াবেটিস দীর্ঘমেয়াদী সময়ের জন্য কন্ট্রোলের বাইরে রাখি। যেমন হিমোগ্লোবিন A1C আপনার 7 অথবা 8, সর্বোচ্চ 8, 70-এর নিচে বয়স হলে 7, 70-এর উপরে হলে 8, সেই নাম্বারটা আমরা কখনোই অ্যাচিভ করি না। আমাদের 30 বছরের পুরানো ইনসুলিন ব্যবহার করা আমাদের রোগীরা বলতে পারে না A1C বা 3 মাসের গড় যে সংখ্যা, এটার সম্বন্ধে। আজকে আমি স্বামী স্ত্রী রোগী দেখেছি যাদের A1C হলো 14 এবং 11, এটা একটা অবিশ্বাস্য হাই নাম্বার, কিন্তু তাদের ভিতরে কোনো বিকার নাই। এটাতে যে আপনার নিকট 2 বছর বা 3 বছরের ভিতরেই যে তাদের ব্যাপক পরিমাণে হৃদরোগের আক্রান্ত হবে, স্ট্রোক হবে, এই ব্যাপারটা বোঝানো সম্ভব হয় নাই। তো এই ব্যাপারে পরিবারের ভূমিকা সবচেয়ে বেশি আমি বলতে পারবো। পরিবারের নিজস্ব আতঙ্ক থাকা উচিত যে পরিবারের শান্তি নষ্ট হবে, ঘরে একজন গুরুতর অসুস্থ মানুষ যদি স্ট্রোকের মানুষ বসে থাকে, তাহলে কিন্তু পরিবারের যে ছোট ছোট বাচ্চা যারা আছে তারাও কিন্তু আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হয়, বিরক্ত হয় অনেক সময়। সেই ট্র্যাডিশনাল বাংলাদেশ নাই যে আমরা আগে আমাদের গ্র্যান্ড মাদারদের বা গ্র্যান্ডফাদারদের অনেক বেশি পরিমাণে সময় দিতাম, কিন্তু সেইখানে এখন আর অন্যরকম সময়ের চাপে মানুষ এখন কম্পিউটার ভিত্তিক, সেলফোন ভিত্তিক জীবন যাপন করে। তো এই এই হলো একটা জিনিস যে আপনার ইন্ডিভিজুয়াল রোগগুলির সম্বন্ধে সামান্য জ্ঞান অর্জন করলে কিন্তু অনেকটা আপনার মানুষ সুস্বাস্থ্য ফেরত পেতে পারে। রক্তচাপ 140 খুবই খারাপ সংখ্যা, 120 হলো সেরা রক্তচাপ, যেখানে আপনার কোন স্ট্রোক, হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম হয়ে যায়। অনেকে 140, 50, 60 নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, ওষুধ খাচ্ছেন না। ওষুধ খাওয়াটাকে অনেকে একসময় খারাপ জিনিস এখনো বলেন যে আমি এতগুলি ওষুধ খেতে চাই না, ওষুধের মাধ্যমে আমার শরীর নষ্ট হয়ে যাবে। কিন্তু ব্লাড প্রেশার এবং ডায়াবেটিস কিন্তু কন্ট্রোলের বাইরে, কোলেস্টেরল ওষুধ কন্ট্রোলের বাইরে, গুরুতর হৃদরোগে আক্রান্ত, আহ কোলেস্টেরল অনেক হাই, 150-এর উপরে। ইদানিং ইনজেকশন বেরিয়েছে, বছরে যদি 6টা ইনজেকশন দেওয়া যায় যেটা ইন্স্যুরেন্সে কভার করে, সেগুলিও কিন্তু আপনার মানুষ নিতে চায় না, মনে করে যে ইনজেকশন আমি কেন দিব, একটু ওষুধ খেয়ে আমি ট্রাই করে দেখি না কতটুকু নিয়ে যাওয়া যায়। কিন্তু এখানে আপনার 1 বছরে আপনি 3 বছর থেকে 4 বছর করে আয়ু হারাচ্ছেন, এই কথাটা কিন্তু বোঝানো সম্ভব হয় না। তো এখানে আপনার জ্ঞানের অভাব রয়েছে। জ্ঞান এবং স্বাস্থ্য বিষয়ক জ্ঞানে কিন্তু রিসেপশনও অনেক কমে আসতেছে, যে বলা হচ্ছে যে আপনি 1 বছরে 3 বছরের আয়ু হারাইলেন, যেহেতু আপনার এলডিএল কোলেস্ট্রল 160 প্লাস আপনার ডায়াবেটিস 9 আছে। কিন্তু এটা একটা অবিশ্বাস্য কথা হিসেবে অনেকের কানে শোনায়, এবং তারা বলে না একটু দেখি, আমি ইনসুলিনটা এখন ব্যবহার করতে চাই না, ইনসুলিন একবার ব্যবহার করলে আমার বাকি জীবন তো ইনসুলিন ব্যবহার করতেই হবে।
তো সেই ক্ষেত্রে উনি কিন্তু বরণ করে নিলেন এক ধরনের পরাজয়, যে আপনার শরীরের প্রতিটা অঙ্গ আপনার ডায়াবেটিস দ্বারা আক্রান্ত হবে, অনেকের দৃষ্টিশক্তি নষ্ট হবে, চোখে রেটিনোপ্যাথি হবে, অন্ধত্ব আসবে। আমি প্রতি মাসে হয়তো একজন দুজন মানুষকে দেখি যারা ডায়াবেটিসের কারণে এবং ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেশার যৌথভাবে থাকার কারণে অন্ধত্ব বরণ করেছেন বা কাছাকাছিতে আছেন। তো এগুলি আমাদের মানসিকতা পরিবর্তন কিভাবে হবে আমি ঠিক বলতে পারবো না। এর বাইরে আপনার উন্নত চিকিৎসা রয়েছে, যেমন ট্রাইগ্লিসারাইড আমাদের ভিতরে অনেক বেশি থাকে কিছু কিছু মানুষের, 250, 300, 500, 700। ইদানিং সুন্দর চিকিৎসা বেরিয়েছে ইনজেকশনের মাধ্যমে, বছরে হয়তো 3টা ইনজেকশন দিলে অনেকটা এগিয়ে থাকে, যদিও প্রতি মাসে দেওয়ার নিয়ম। সেইগুলি ব্যাপারে আগ্রহ বাড়াতে হবে যে সেরা চিকিৎসা, আমাদের টার্গেট অফ থেরাপিটা কি, আমাদের ওজন নিয়ন্ত্রণের ব্যাপারে আপনার ওজন কত থাকা উচিত, শরীরের উচ্চতা এবং ওজনের যে তুলনা সেটাকে বিএমআই বলা হয়, সেটা আমাদের 25 থেকে 26-এর ভিতরে রাখতে পারলে সবচেয়ে বেশি আপনার হৃদরোগে কম আক্রান্ত হবেন, সেই ব্যাপারে সচেতনতা থাকা উচিত। আর এরপরে আপনার কোলেস্টেরল লেভেল, এলডিএল কোলেস্টেরল 70-এর নিচে, অনেকে বলে যাদের হার্টে রিং লাগানো বা স্টেন্ট আছে তাদের বেলায় 55-এর নিচে থাকা, ট্রাইগ্লিসারাইড 150-এর নিচে থাকা, সিগারেট সম্পূর্ণরূপে বন্ধ করা এবং এ ব্যাপারে ওষুধের শরণাপন্ন হওয়া। আমাদের ভ্যারেনিক্লাইন বা চ্যান্টিক্স নামে যেই ট্যাবলেট পাওয়া যায় সিগারেট বন্ধ করার জন্য, সেই ট্যাবলেটের ব্যবহারের ব্যাপারেও কিন্তু অনেক যারা ধূমপায়ী তারা বলেন না ট্যাবলেটটা থাক, আমি সিগারেটটা এনজয় করতে পারি না, ট্যাবলেট খেলে আমার সিগারেটের টেস্ট পাই না। তা এরা কিন্তু আমাদের সমাজে বেশ প্রতিষ্ঠিত ব্যবসায়ের মালিক এবং পরিবারের সবচেয়ে পরিবার প্রধান হিসাবে তারা থাকেন। তাদের এই মানসিকতা পরবর্তী জেনারেশনের মধ্যেও এক ধরনের নেগেটিভিটি নিয়ে আসে। তো আপনি যেটা বলছিলেন যে স্বাস্থ্য বিষয়ক আমাদের যে টার্গেট গুলি থাকা উচিত মনে মনে, যেমন রাতে ঘুমাবার ব্যাপারে আমাদের যেমন 6-7 ঘন্টা ঘুমাবার একটা নিয়ম আছে, কিন্তু যারা ট্যাক্সি চালাচ্ছেন তারা সারা রাতের শিফটে কাজ করছেন, দিনের বেলা হয়তো ফোনে বাংলাদেশে কথা বলছেন, আবার রাতের বেলা ট্যাক্সিতে চলে যাচ্ছেন, যার ফলে তাদের শরীরে কিন্তু একটা অন্যরকম, আপনি শরীরের শেপ দেখেও আপনি বলতে পারবেন অনেক সময় যে উনি হয়তো উবার ড্রাইভিং এর প্রফেশনের সাথে জড়িত। এমন না যে এটা একটা খারাপ প্রফেশন বা এটা আপনার অর্থনৈতিক সমৃদ্ধি আনছে না, কিন্তু এটার জন্য আপনাকে অতিরিক্ত একটা নিজস্ব দেহের চিকিৎসা একটা কেয়ার করা উচিত, যেটা অনেকে করেন না। যার ফলে আমরা তাদের দেখি যে 3 বেলা খাচ্ছেন, গাড়ি চালাবার সময় খাচ্ছেন এবং পরবর্তীতে হয়তো তাদের ছোটখাটো সমস্যা আছে এবং শারীরিক সম্পর্ক স্থাপনের যে সমস্যা সেটা তাদের ভিতরে অনেক সময় দেখা যায়। যে আপনার স্বামী স্ত্রীর যে সম্পর্ক সেটা আপনার অনেক সময় খারাপ হয়ে যায়, যেহেতু আপনার তাদের শারীরিক ভাবে সেই সক্ষমতা থাকে না। তো এগুলি আপনার সবগুলি একটু যদি মনোযোগ দেওয়া যায় সেগুলি আপনার হয়তো আমাদেরকে ভবিষ্যতে একটা দিক নির্দেশনা দিতে পারে। জি, অনেক ধন্যবাদ ডক্টর সিয়াম হাসান। আপনি সার্বিক বিষয়টা তুলে ধরেছেন এবং আমার মনে হয় যে যারা দর্শক আছেন তারা আমাদের এই অনুষ্ঠান থেকে অবশ্যই উপকৃত হবেন। আমরা অনুষ্ঠানের একদম শেষ ভাগে চলে এসেছি। তো আজকে যে বিষয়টা আমরা তুলে ধরলাম, তো সেখানে অনেকগুলো বিষয় এসছে আপনি তুলে ধরেছেন যে প্রয়োজনীয় ওষুধটা আমরা পাচ্ছি না, প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা যেগুলো দরকার বা কোনো প্রসিজিওর যদি দরকার সেটা আমরা পাচ্ছি না। একই সাথে রোগী হিসাবে আমাদেরও অনেক রকম ত্রুটি আছে, আমরা সময় মতো বিভিন্ন জায়গায় হাজির হচ্ছি না, আমাদের আগ্রহ কম, আমরা নিজেরা বুঝে উঠতেই পারি না আমাদের কি চিকিৎসা দরকার এবং অনেক সময় আমরা রোগ সম্পর্কে জানি না। আপনি যেমন বললেন যে স্বামী স্ত্রী দুজনের A1C, একজনের 11, একজনের 14, মানে সেটা একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে তারা জীবনযাপন করছেন, কিন্তু তাদের মধ্যে সেটা নিয়ে কোনো রকম মানে বিকারই নেই এবং সেটা নিয়ে তারা কোনো রকম চিন্তিত বলে মনে হচ্ছে না। তো এই যখন অবস্থা হয় সেক্ষেত্রে তো আসলে চিকিৎসা ব্যবস্থার দোষ দিয়ে লাভ নেই, কারণ আমি একটা বাজে অবস্থায় যখন পৌঁছে যাই সেটার পিছনে তো অবশ্যই রোগী হিসাবে আমার একটা ভূমিকা আছে, নাহলে তো আর আমি সেই অবস্থায় পৌঁছতাম না। তো আমরা অনুষ্ঠান শেষ করবো। ডক্টর সিয়াম হাসান, আপনি যদি স্বল্প কথায় দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন, তারপর আমরা অনুষ্ঠানের ইতি টানবো। জি, শেষ কথা হলো যে আমাদের মানসিক স্বাস্থ্যের দিকেও লক্ষ্য রাখতে হবে, আমরা যাতে করে পারস্পরিক ঝগড়া বিবাদ বা একসাথে খুব ক্লোজ স্পেসের মধ্যে এদেশে বাধ্য হয়ে মানুষ খুব অল্প স্কোয়ার ফিটের ভিতরে অনেকগুলি মানুষ একসাথে থাকেন, তাদের ভিতরে এক ধরনের টেনশন বিরাজ করে অনেক সময়,
পরিবারের খুব ইন্টিমেট সদস্যদের ভিতরে যে আমি যেটা দেখি অনেক সময় যে সেখানে এক সময় খুব অ্যাগ্রেসিভ লেভেলেও চলে যায়, যেমন শ্বশুর জামাই বা শাশুড়ি বউ এই জাতীয় ক্রাইসিস আমরা দেখে থাকি, এবং এক পর্যায়ে স্বাস্থ্যগত অবহেলাটা চলে আসে। সেখানে আমার ব্যক্তিগত কোনো ওপিনিয়ন নাই বা অভিমত নাই, কিন্তু একসময় দেখা যায় যে স্বাস্থ্যগত অবহেলাটা চলে আসে, যে হয়তো বয়স্ক মানুষটার কোনো ক্ষমতা নাই বাইরে বের হওয়ার বা ডাক্তার কাছে যাওয়ার, এবং তাকে কেউ নিয়ে যাচ্ছে না, বাসা থেকে কেউ নিয়ে যেতে পারছে না। এই 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 দিকটার দিকে আমাদের মনোযোগ দেওয়া উচিত। এটাতে আমাদের সামাজিক ভাবে আমাদের একটু উন্নত আচরণ করা এবং পারস্পরিক মমত্ববোধ এটা বাড়িয়ে তোলা উচিত। সেটা কিভাবে সম্ভব আমার কাছে সে ব্যাপারে আসলে কোনো উত্তর নাই। সেটাই, মানে আসলে যেটুকু সুবিধা আছে সেটাও যেন একজন রোগী পায়, সেটার জন্য পরিবারের একটা সহযোগিতা দরকার। অনেক ধন্যবাদ ডাক্তার সিএম হাসান। আমরা শুধু রোগ নিয়ে কথা বলিনি, আজকে অনেক বিষয় নিয়ে কথা বলেছি। আমার মনে হয় যে এগুলো আমাদের দর্শক যারা দেখছেন তাদের অনেকেরই মনের কথা। আপনাকে অনেক ধন্যবাদ সেই কথাগুলোকে আসলে এই টেলিভিশনের স্ক্রিনে তুলে আনার জন্য। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ যারা আপনারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা চেষ্টা করেছি কিভাবে অর্থনৈতিক অবস্থা আমাদের বিভিন্ন রোগের কারণ হতে পারে, বিশেষ করে হৃদরোগের কারণ হতে পারে, এবং পাশাপাশি আরো বিষয়ে আমরা কথা বলেছি। আশা করি আজকের অনুষ্ঠান থেকে আপনারা উপকৃত হয়েছেন। আগামীতে আবার দেখা হবে, অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে, আমাদের সাথে থাকবেন নতুন কোনো অতিথি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।